আজ আমি নেপোলিয়নের পতনের কারণ নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করি। নেপোলিয়নের পতন কোনো একটি বিশেষ কারণে ঘটেনি, বিভিন্ন কারণের সমন্বয়ে তার পতন ঘটে। এর মধ্যে প্রথমেই উল্লেখ করা যেতে পারে নেপোলিয়নের সাম্রাজ্যের ভিত্তি ছিল দুর্বল এবং স্ববিরোধী। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের উন্মাদনা সৃষ্টিকারী, ধনী, স্বাধীনতা, সাম্য ও মৈত্রীকে মূলধন করে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র জয় করতে অগ্রসর হন। রাষ্ট্রগুলি জয় করবার পর তিনি সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে সাম্য ও মৈত্রীর নীতি প্রতিষ্ঠা করেননি, কিন্তু বিপ্লবের আদর্শবিরোধী স্বৈরতন্ত্রী ব্যবস্থা প্রতিষ্ঠিত করে এবং স্বাধীনতাকে সম্পূর্ণভাবে শৃঙ্খলিত করে বিজিত দেশের সকল জনগণের বিদ্বেষ ও ঘৃণার পাত্র হন। তার প্রতিষ্ঠিত সাম্রাজ্য জনসাধারণের সকল প্রকার আনুগত্য লাভে বঞ্চিত হয়। তিনি জাতীয়তাবাদকে ফরাসি সাম্রাজ্য স্থাপনের অস্ত্র হিসাবে ব্যবহার করেন, কিন্তু পরবর্তীকালে ফরাসি জাতীয়তাবাদের অনুসরণে জার্মানি ও ইটালিতে জাতীয়তাবোধের সৃষ্টি হলে তিনি তা ধ্বংস করতে বদ্ধপরিকর হন। তার সাম্রাজ্যবাদী নীতি প্রতিবেশী রাষ্ট্রগুলির নিকট চরম আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। তারা নেপোলিয়নের শক্তির বিরুদ্ধে সংঘবদ্ধ হয় এবং তাদের সম্মিলিত শক্তি শেষ পর্যন্ত নেপোলিয়নের পতন ঘটায়। পতনের দ্বিতীয় উল্লেখযোগ্য কারণ হল তার আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা এবং অপরিমেয় আত্মবিশ্বাস। নেপোলিয়নের উচ্চাকাঙ্ক্ষা তার পতন ত্বরান্বিত করে। মানুষের ক্ষমতার যে একটা সীমা আছে তা তিনি ভুলে গিয়েছিলেন। তার শাসনের শেষ দিকে তার অহংকার এমনই বেড়ে গিয়েছিল যে তিনি শত্রুপক্ষের ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করেন এবং বহু ক্ষেত্রে বিচার বুদ্ধির অভাব দেখান। তার রাশিয়া অভিযানের ব্যর্থতা এবং লাইপজিগের যুদ্ধে পরাজিত হবার পরেও বিদেশি শক্তি জোটের তার স্বার্থের পক্ষে উপযোগী প্রস্তাব প্রত্যাখ্যান করে অবিবেচনার পরিচয় দেন। তৃতীয় কারণ হিসাবে উল্লেখ করা যেতে পারে তার প্রবর্তিত মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম। এই ব্যবস্থার মধ্যে নানা ত্রুটি থাকায় এটি কখনোই কার্যকর হতে পারেনি। এই ব্যবস্থা প্রবর্তন করতে গিয়ে নেপোলিয়নকে অনর্থক কতগুলো দেশের উপর বল প্রয়োগ করতে হয়। এর ফলে পর্তুগাল, স্পেন, রাশিয়া প্রভৃতি দেশের সঙ্গে তার যুদ্ধ আরম্ভ হয়। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ইউরোপের সাধারণ মানুষের চরম দুঃখ দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়। নেপোলিয়ন এই সময় থেকে শুধুমাত্র ইউরোপের রাজন্যবর্গের ঘৃণার পাত্র হয়ে থাকেননি, ওই সকল দেশের জনসাধারণেরও ঘৃণার পাত্র হয়ে উঠেছিলেন। চতুর্থত, নেপোলিয়নের স্পেন অভিযান তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি স্পেনের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করে মিত্ররাজ্য স্পেনকে শত্রু রাজ্যে পরিণত করেন। নেপোলিয়ন স্পেনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির সম্পত্তি নষ্ট করে স্পেনীয় যাজক সম্প্রদায়ের বিরাগভাজন হন, অর্থাৎ তিনি সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেন। যাজক সম্প্রদায় জনসাধারণকে নেপোলিয়নের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে অভ্যুত্থানের আহ্বান জানায়। স্পেনীয়দের প্রতিরোধ যুদ্ধ জনযুদ্ধের রূপ পরিগ্রহ করে, ফলে ইউরোপীয় ভূখণ্ডে ব্রিটিশ সৈন্যবাহিনীর অবতরণ এবং সাফল্যজনকভাবে যুদ্ধ পরিচালনার পথ সুগম হয়। স্পেনীয় যুদ্ধ নেপোলিয়নের সর্বপ্রথম জনসাধারণের সমর্থনপুষ্ট জাতীয় প্রতিরোধের সম্মুখীন হন। এই যুদ্ধের দ্বারা স্পেনে নেপোলিয়নের অজেয় বাহিনীর রণচাতুর্য নিষ্ফল হয়ে যায়। নেপোলিয়ন পরবর্তীকালে দুঃখ করে বলেছিলেন, স্পেনীয় ক্ষত আমার ধ্বংসের কারণ। স্প্যানিশ আলসার রিনিউড মি।
স্পেনীয় যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের ফলে ইউরোপীয় শক্তিগুলি তার বিরুদ্ধে নতুন করে সংগঠিত হতে থাকে এবং যুদ্ধ আরম্ভ করতে উদ্যোগী হয়। এই যুদ্ধে অজস্র অর্থব্যয় ও লোকক্ষয়, অন্যান্য রণক্ষেত্রে তার পরাজয় অনিবার্য হয়ে উঠেছিল। স্পেনীয় যুদ্ধে তিনি অনেক অর্থ ব্যয় করেছিলেন এবং তার প্রচুর সৈন্য সামন্ত নিহত হয়েছিল। ফলে পরবর্তী যুদ্ধক্ষেত্রে তিনি আর নতুন করে মাথা তুলে দাঁড়াতে পারেনি। পঞ্চমত, ক্যাথলিক ধর্মের প্রধান ধর্মগুরু পোপের প্রতি দুর্ব্যবহার নেপোলিয়নের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। প্রথম কনসাল থাকাকালীন সময়ে তিনি পোপের সঙ্গে ধর্ম সংক্রান্ত ব্যাপারে আপোষ মীমাংসা করেন, কিন্তু পরবর্তীকালে সম্রাট হিসাবে ইতালিতে অবস্থিত পোপের রাজ্য দখল করেন এবং তাকে বন্দী করে ফ্রান্সে নিয়ে আসেন। পোপের প্রতি এই ব্যবহারে ইউরোপের ক্যাথলিক জনসাধারণ তার প্রতি বিতৃষ্ণ হয়ে পড়ে এবং তারা নেপোলিয়নের বিরোধিতা করতে থাকে। ষষ্ঠত, নেপোলিয়নের মস্কো অভিযান তার পতনের আরেক কারণ হিসাবে উল্লেখ করা যায়। তিনি রাশিয়ার জারকে সমুচিত শিক্ষা দেবার জন্য 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন। রাশিয়ার দূরত্ব, বিশালতা ও প্রতিকূল আবহাওয়ার কথা চিন্তা না করেই তিনি এই অভিযান আরম্ভ করেন, কিন্তু অল্পকালের মধ্যেই তিনি নিজের নির্বুদ্ধিতার কথা বুঝতে পেরে রাশিয়া থেকে প্রত্যাবর্তন করতে চেষ্টা করেন। পথের কষ্ট ও রুশদের আক্রমণে তার অধিকাংশ সৈন্যের মৃত্যু হয়। মস্কো অভিযানের ব্যর্থতা জার্মানিতে তার বিরুদ্ধে মুক্তি সংগ্রামের পথ প্রস্তুত করে। নেপোলিয়নের সৈন্যবাহিনী যে অজেয়, এই ধারণা ক্রমশ লোপ পেতে থাকে। সপ্তমত, ব্রিটেনের বিরোধিতা নেপোলিয়নের পতনের আরেক কারণ হয়ে উঠেছিল। ব্রিটেন ফরাসি বিপ্লবের সময় থেকেই ফ্রান্সের বিরুদ্ধে অক্লান্তভাবে যুদ্ধ করতে থাকে। ব্রিটেনের নৌশক্তির প্রাধান্য নেপোলিয়ন বহু চেষ্টা করেও বিনষ্ট করতে পারেননি। ব্রিটেনের নৌশক্তির প্রাধান্যের জন্য নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যত ব্যর্থ হয়ে যায়। ব্রিটেনের আর্থিক সংগতি ও উপনিবেশগুলি থেকে সংগৃহীত সম্পদ নেপোলিয়নের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাবার ক্ষমতা যোগায়। অষ্টমত, আমরা উল্লেখ করতে পারি যে ফরাসি জনসাধারণ ও সৈন্যবাহিনী দীর্ঘকাল ধরে যে যুদ্ধ করে ক্লান্ত ও হতোদ্যম হয়ে পড়েছিল, তাই তার পতনকে ডেকে এনেছিল। দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে ফ্রান্সের জনবল এবং সম্পদ বহুল পরিমাণে কমে যায়। অনভিজ্ঞ ও অল্পবয়স্ক যুবকদের নিয়ে গঠিত নেপোলিয়নের সৈন্যবাহিনীর পক্ষে তার শাসনের শেষ অবস্থায় নতুন করে যুদ্ধ জয়ের সম্ভাবনা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়। সবশেষে আমরা বলতে পারি যে ওয়াটারলু যুদ্ধের অব্যবহিত পূর্বে ওই যুদ্ধে তিনি অর্থাৎ নেপোলিয়ন যে প্রকার সামরিক ভুল করেছিলেন তাতে তার পতন অনিবার্য হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকার ফলে ফ্রান্সের জনসংখ্যা ক্রমশ হ্রাস পায় এবং সেনাবাহিনীতে উপযুক্ত সৈনিকের অভাব দেখা দেয়। নেপোলিয়নের অসাধারণ সামরিক প্রতিভাও তার জীবন সায়ান্নে ম্লান হয়ে যেতে থাকে। তিনি যুদ্ধক্ষেত্রে নানারূপ মারাত্মক ভুল ত্রুটি করতে থাকেন। তার প্রতিদ্বন্দ্বী সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন তারই প্রবর্তিত রণকৌশল তার বিরুদ্ধে প্রয়োগ করেন। সাম্য ও মৈত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নেপোলিয়ন যে সাম্রাজ্য সৃষ্টি করেন, সেই সাম্রাজ্য স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর কোনো স্থান না থাকায় শেষ পর্যন্ত তা ভেঙে পড়ে এবং এই সমস্ত কারণেই নেপোলিয়নের পতন ত্বরান্বিত হয়ে যায়।